আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 18 মাসের অবৈধ ইউনূস শাসন শেষ হয়েছে, কিন্তু রাষ্ট্রের উপর থেকে ইউনূসের কালো ছায়া যে সহজে সরবে না তা বলাই বাহুল্য। সবচেয়ে বড় কথা হলো, ক্ষমতা দখল করে নিজের মামলা বাতিল, সর্বোচ্চ কর সুবিধা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, মোবাইল ব্যাংকের লাইসেন্স সহ আরো কি কি নিয়েছেন তা ধীরে ধীরে বেরোতে শুরু করেছে। কিন্তু যেতে যেতে এই ধুরন্ধর ইউনূস নিজের জন্য আরো 1 বছরের রাষ্ট্রীয় খরচের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ এর সুবিধা নিতে নিজেকে ভিভিআইপি ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করেছেন, তাও খুব গোপনে। যাওয়ার মাত্র 2 দিন আগে একজন বিদায়ী প্রধান উপদেষ্টা, যিনি নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তর করেছেন, তিনি কেন 1 বছরের জন্য এমন কঠোর নিরাপত্তায় বলয় চাইলেন বলুন তো? তিনি কি বাস্তবে কোনো নিরাপত্তার ঝুঁকির মুখে আছেন, নাকি তিনি জানেন যে তার শাসন আমলে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে তার প্রতিক্রিয়া হতে পারে তীব্র, যে কোনো সময় তার উপর আসতে পারে জনগণের আঘাত? ডক্টর মোহাম্মদ ইউনূসের গত 18 মাসের শাসনামল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তথাকথিত বিপ্লব বা মব ভায়োলেন্সের মাধ্যমে 2024 সালের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসার পর থেকে তিনি নিজেকে যেভাবে আইনের ঊর্ধ্বে নিয়ে গেছেন তা বিস্ময়কর। একজন নোবেল বিজয়ী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে ভাবমূর্তি ছিল, দেশের শাসকের আসনে বসে তিনি তা নিজেই ধূলিসাৎ করে দিয়েছেন। তার বিদায় বেলায় নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আইনি কাঠামো তিনি তৈরি করে গেছেন, তা কেবল তার চতুরতাই প্রমাণ করে না, বরং এটি তার গভীর নিরাপত্তাহীনতা এবং ভয়ের বহিঃপ্রকাশ। একজন জননন্দিত নেতা কখনোই বিদায়ের পর বন্দুকের নলের পাহারায় জনবিচ্ছিন্ন হয়ে বাঁচতে চান না, কিন্তু ইউনূস ঠিক সেটাই বেছে নিয়েছেন। গত 10ই ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত একটি সরকারি গেজেট এই ভয়ের রাজনীতির দালিলিক প্রমাণ। নির্বাচনের মাত্র 2 দিন আগে এই গেজেট প্রকাশ করা হয়েছে এবং তাও গোপন রাখা হয়েছে। সেটি মাত্র বেরিয়েছে গত 2-3 দিন আগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব ছাড়ার ঠিক আগ মুহূর্তে নিজের জন্য 1 বছরের ভিভিআইপি মর্যাদা এবং এসএসএফ এর সুরক্ষা নিশ্চিত করেছেন ডক্টর ইউনূস। রাষ্ট্রপতির আদেশ ক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি জারি করা হয় বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 এর ধারা 2 এর ক এর ক্ষমতা বলে। এই আইনের মাধ্যমে তিনি ক্ষমতা ছাড়ার পরও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকবেন। সাধারণ মানুষের প্রশ্ন উঠবে যে, যেখানে তিনি নিজেকে জাতির ত্রাতা বা সেবক হিসাবে দাবি করতেন, সেখানে বিদায়ের পর কেন তাকে জনগণের করের টাকায় 1 বছর ধরে নজিরবিহীন নিরাপত্তা দিতে হবে? হয়তো তিনি বলবেন যে এর আগেও উপদেষ্টারা নিয়েছেন, কিন্তু সেটি নিয়েছিলেন মাত্র 3 মাসের জন্য। 2009 সালে যখন নির্বাচন হয়, নির্বাচনের পরে প্রধান উপদেষ্টা 3 মাসের জন্য সেটি নিয়েছিলেন, আর উনি নিয়েছেন 3-4-12 মাস, 1 বছরের জন্য। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সাবেক সরকার প্রধানদের নিরাপত্তা প্রদানের রেওয়াজ থাকলেও ইউনূসের এই পদক্ষেপটি সম্পূর্ণ ভিন্ন এবং উদ্দেশ্য প্রণোদিত। এর আগে 2006 সালের 29 অক্টোবর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে বিদায়ের পর 3 মাসের জন্য বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেই সময় রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও 3 মাসকে যথেষ্ট মনে করা হয়েছিল। অথচ ডক্টর ইউনূস সেই সময়সীমা বাড়িয়ে 1 বছর করেছেন। জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল যথার্থ প্রশ্ন তুলেছেন, মানে আগের আইনে যেখানে 3 মাসের বিধান ছিল, সেখানে নতুন করে 1 বছর করা হলো কেন? এটি কি সম্ভাব্য জনরোষ বা মব পরিস্থিতির আশঙ্কা থেকে নেওয়া সিদ্ধান্ত? স্বাভাবিকভাবে উত্তরটি স্পষ্ট। গত 18 মাস ধরে তিনি যেভাবে ভিন্ন মতের দমন, বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর স্টিমরোলার চালিয়েছেন, হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছেন, কারাগারে অসংখ্য নেতাকর্মীর মৃত্যু হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন, ব্যবসা দখল করিয়েছেন তার নেতা কর্মীদের দিয়ে, এবং একটি কিংস পার্টি গঠন করে তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে লুটপাট চালিয়েছেন, বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছেন, আদালত দখল করা হয়েছে। তাতে তিনি নিজেই জানেন যে ক্ষমতা না থাকলে সাধারণ মানুষের রোষানল থেকে বাঁচা তার জন্য খুব দুষ্কর। এসএসএফ বা বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুযায়ী এই বাহিনীর ক্ষমতা অপরিসীম। আইনের 8 এর 2 ধারা অনুযায়ী এসএসএফ শুধুমাত্র ভিভিআইপিদের দৈহিক নিরাপত্তা দেয় না, বরং তাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যে কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষমতা রাখে। এর চেয়েও ভয়ের বিষয় হলো, পরিস্থিতি বিবেচনায় এসএসএফ গুলি চালানো বা প্রয়োজনে হত্যা করার ক্ষমতাও রাখে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস গুলশানে তার ব্যক্তিগত বাসভবনে বা রাস্তায় চলাচলের সময় যদি জটলা বা বিক্ষোভের মুখে পড়েন, তবে তাকে রক্ষার্থে এসএসএফ চরম পদক্ষেপ নিতে পারবে। এই আইনটি তিনি নিজের সুরক্ষায় ঢাল হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। তিনি খুব ভালো করেই জানেন
গত 1.5 বছরে তিনি যে মব বা উচ্ছৃঙ্খল জনতাকে উস্কে দিয়ে দেশ শাসন করেছেন, সেই মব যে কোনো সময় তার দিকে ফিরে আসতে পারে। ফ্রাঙ্কেনস্টাইনের দানবের মতো তিনি যে অরাজকতা সৃষ্টি করেছেন, এখন তিনি নিজেই সেই অরাজকতার ভয়ে তটস্থ। ইউনূসের এই আত্মরক্ষামূলক পদক্ষেপ তার চরিত্রের বাটপারি বা দ্বিমুখী সত্তাকে উন্মোচিত করে। তিনি ক্ষমতায় থাকাকালীন নিজের স্বার্থে যা খুশি তাই করেছেন। কর ফাঁকি দেওয়ার অভিযোগ থেকে নিজেকে মুক্ত করেছেন। নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর উপর একচ্ছত্ব আধিপত্য বজায় রাখতে আইন পরিবর্তন করেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব কাঠামো ভেঙে দিয়ে নিজের পছন্দ মতো লোক বসিয়েছেন। বিদায় বেলায় তিনি প্রোটোকল বা রাষ্ট্রাচারের তোয়াক্কা না করে নিজেই নিজেকে সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান নিশ্চিত করেছেন। এটি কোনো নির্বাচিত সরকারের সিদ্ধান্ত ছিল না, বা পরবর্তী নির্বাচিত সরকার তাকে এই সম্মান দেয়নি, বরং তিনি নিজেই কলমের খোঁচায় নিজের সুবিধা নিশ্চিত করে গেছেন। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার আগেই তিনি এই গেজেট পাশ করিয়ে নিয়েছেন, যাতে পরবর্তী 1 বছর তাকে কেউ স্পর্শ করতে না পারে। ভেনেজুয়েলার হুয়ান গুয়াইদো বা মারিয়া কারিনা মাচ্চাদোর মতো পশ্চিমা মদতপুষ্ট পুতুল শাসকেরা যেভাবে নিজ দেশের জনগণের তোয়াক্কা না করে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করে, ইউনূসের শাসনামল তার চেয়ে ভিন্ন কিছু ছিল না। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে ক্ষমতায় এলেও তার শাসনামলে গণতন্ত্র ছিল নির্বাসিত, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, ভিন্ন মতের উপর দমন পীড়ন এবং অর্থনৈতিক অব্যবস্থাপনা, গোপন চুক্তি বিদেশের সাথে বাংলাদেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে। তার বিদায়ের পর এই সংকট আরো ঘনীভূত হচ্ছে দিন দিন, কিন্তু তিনি থাকবেন এসএসএফ এর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে। তিনি জানেন তার অপশাসনের কারণে মানুষের মনে যে ক্ষোভ দানা বেঁধেছে, যে ঘৃণা তৈরি হয়েছে, তা যে কোনো সময় বিস্ফোরিত হবে। সেই বিস্ফোরণ থেকে বাঁচতেই তিনি জনগণের ট্যাক্সের টাকায় 1 বছরের জন্য এই রাজকীয় নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এই পুরো প্রক্রিয়ায় ডক্টর ইউনূসের নৈতিক স্খলন স্পষ্ট হয়ে ওঠে। তিনি সারা জীবন দারিদ্র্য বিমোচন এবং মানুষের ক্ষমতায়নের কথা বলেছেন। তিনি আজ নিজেকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করতে সর্বোচ্চ দেয়াল তুলে দিয়েছেন। তিনি যদি সত্যি দেশের জন্য কাজ করতেন, যদি তার 18 মাসের শাসনামল ন্যায় এবং ইনসাফ ভিত্তিক হতো, তবে তার এত ভয়ের কারণ ছিল না। কিন্তু তিনি জানেন তিনি যা করেছেন তা ছিল অবৈধ, তার সরকার ছিল অবৈধ এবং অন্যায্য। তিনি একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন এবং সেই ক্ষমতা কুক্ষিগত করতে রাষ্ট্রের সব যন্ত্রকে ব্যবহার করেছেন। এখন ক্ষমতা নেই, তাই রাষ্ট্রের বন্দুকের নলের উপর ভরসা করা ছাড়া তার আর কোনো গতি নেই। এটি তো এখন নিশ্চিতভাবেই বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং ঠান্ডা মাথায় নিজের আখের গুছিয়েছেন। তিনি কেবল অর্থনৈতিকভাবে লাভবান হননি, বরং নিজের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের আইনকেও নিজের মতো করে ব্যবহার করেছেন। 18 মাস ধরে তিনি যে মব কালচার বা উচ্ছৃঙ্খল জনতাকে ব্যবহার করে রাজনীতি করেছেন, এখন তিনি নিজেই সেই মবের ভয়ে ভীত। তার এই 1 বছরের এসএসএফ সুবিধা গ্রহণ প্রমাণ করে যে তিনি জনগণের ভালোবাসা নিয়ে নয়, বরং জনগণের ঘৃণা এবং ক্ষোভকে ভয় পেয়েই বিদায় নিচ্ছেন। একজন নোবেল বিজয়ী যখন নিজের দেশের মানুষের ভয়ে বুলেট প্রুফ নিরাপত্তা এবং শুট অ্যাট সাইট ক্ষমতার আশ্রয় নেয়, তখন বুঝতে বাকি থাকে না যে তার শাসনামল কতটা গণবিরোধী ছিল। ইতিহাস তাকে মনে রাখবে একজন নিষ্ঠুর ভয়ঙ্কর শাসক হিসাবে, যিনি জনরোষ থেকে বাঁচতে শেষ মুহূর্তে রাষ্ট্রের ক্ষমতাকেও অপব্যবহার করে গেছেন। ধিক ডক্টর ইউনূস, ধিক আপনাকে, শতধিক। দর্শক, গত 18 ফেব্রুয়ারি প্রচারিত ভিডিওটির টাইটেল ছিল বেজে গেছে জুলাই সনদের মৃত্যু ঘণ্টা। ওই ভিডিওতে বলেছিলাম আইন আর রাজনীতির মার প্যাচে পড়ে আইসিইউতে চলে গেছে অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজের বহু নাটকের ফসল জুলাই সনদ। সাথে ঝুলে যেতে পারে গণভোটের রায়ের বাস্তবায়ন। 3রা মার্চ হাইকোর্ট এমন একটি রুল জারি করেছে। জুলাই জাতীয় সনদ, গণভোটের অধ্যাদেশ এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বৈধতা নিয়ে এই রুলটি জারি করেছেন হাইকোর্ট। জনাকীর্ণ আদালতে 2টি আলাদা রিটের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। রুলে জানতে চাওয়া হয়েছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ 2025 এবং গত 16 ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে নবনির্বাচিত সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যে চিঠি দেওয়া হয়েছে তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না। একই সঙ্গে 2025 সালের গণভোট অধ্যাদেশের 3 নম্বর তফসিল, যার অধীনে রাজনৈতিক দলগুলো 30টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছিল, তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। প্রশ্ন হলো,
পূর্ণাঙ্গ শুনানির পর যদি আদালত রিটের আবেদনকারী পক্ষে রায় দেন, তাহলে অধ্যাপক ইউনূস ও আলী রিয়াজের বহু তেনা পেঁচানোর যে জুলাই সনদ, তার কি সলিল সমাধি হবে? তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই রুল জারির মধ্য দিয়ে কি জুলাই সনদের বাস্তবায়ন ঠেকে গেল? মানে সাবজুডিস বা বিচারাধীন বিষয় হওয়ায় কি জুলাই সনদ আর গণভোটের রায়ের বাস্তবায়ন প্রক্রিয়া ডিপ ফ্রিজে চলে গেল? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যে বিএনপি জুলাই সনদের আদেশকে প্রতারণা বলে ঘোষণা করেছিল, সেই বিএনপি সরকার আদালতে কোন পক্ষ নেবে? নাকি বিএনপি এই ইস্যুটাকে রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল হিসেবে ব্যবহার করবে? কারণ আদালতে জুলাই সনদ এবং গণভোট নিয়ে এমন নড়াচড়া শুরু হওয়ায় বেশ চাপে আছে বিরোধী পক্ষগুলো। সূত্রগুলো বলছে, শুধু গণভোটের বৈধতা নয়, গণভোটের স্বচ্ছতা নিয়েও শিগগিরই উচ্চ আদালতে রিট করতে যাচ্ছেন একদল আইনজীবী। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। জাতীয় ঐক্যের নামে নিজের পছন্দসই রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকের পর বৈঠকের আয়োজন করেছিলেন মোহাম্মদ ইউনূস। আমেরিকা থেকে উড়িয়ে নিয়ে এসে ঐক্যমতে সে নাটকের কর্ণধার করা হয় ডক্টর আলী রিয়াজকে। শুরু থেকে সেই নাটক নিয়ে বহু সমালোচনা হয়। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 2025 সালের 26 জুন অভিযোগ করেছিলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে। শেষে নোট অফ ডিসেন্ট রাখা না রাখা নিয়ে এক প্রস্থ নাটকের পর 2025 সালের 17 অক্টোবর 20টিরও বেশি রাজনৈতিক দল জুলাই সনদে সই করে। এতে মোট 84টি সংস্কার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 47টির জন্য সংবিধান সংশোধন করতে হবে। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে আছে প্রধানমন্ত্রীর মেয়াদের সময়সীমা সর্বোচ্চ 10 বছর নির্ধারণ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। তবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। এরপর গত 13 নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সময় নির্ধারণ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়। এই গণভোট নিয়ে বিএনপির বিরোধিতা থাকলেও পরে জাতীয় নির্বাচনের দিন গণভোট হতে পারে বলে বিএনপি মত দিয়েছিল। শেষ পর্যন্ত গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, কিন্তু বিসমিল্লাতেই হোঁচট খায় জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। কারণ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সাংসদরা। তাতে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিএনপির এই রাজনৈতিক বার্তার পর কয়েকদিনের মধ্যে জুলাই সনদ আর গণভোটকে নেওয়া হয় কোর্টের এজলাসে। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী মোহাম্মদ রেদওয়ানী খোদা 23 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেন। গত সপ্তাহে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের জন্য 16 ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে দেওয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মোহাম্মদ মাহবুব আলম অন্য রিটটি করেন। রেদওয়ানী খোদার করা রিট আবেদনে বলা হয়, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুলের প্রার্থনা করা হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় গণভোট অধ্যাদেশের 3 ধারা ও তফসিলের কার্যক্রম থেকে বিরত থাকতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। অন্যদিকে আইনজীবী মাহবুব আলমের রিটে বলা হয়, জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের জন্য 16 ফেব্রুয়ারির চিঠি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় কেন বাতিল ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথের 16 ফেব্রুয়ারি চিঠির কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার এই রিট দুটি নিয়ে উভয় পক্ষের শুনানির পর মঙ্গলবার আদেশের জন্য দিন ঠিক করেছিলেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালত 3টি বিষয়ে রুল জারি করেছেন। রুলে জানতে চাওয়া হয়েছে 2025 সালের জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ এবং গত 16 ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে নবনির্বাচিত সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যে চিঠি দেওয়া হয়েছে তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না। একই সঙ্গে 2025 সালের গণভোট অধ্যাদেশের 3 নম্বর তফসিল, যার অধীনে রাজনৈতিক দলগুলো 30টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছিল, তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
দর্শক, রিটে আইনজীবীরা 14টি গ্রাউন্ড তুলে ধরেছেন। রিট আবেদনে ঐকমত্য কমিশনের 30টি সিদ্ধান্তে সংবিধানের 22টি অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সবচেয়ে শক্তিশালী যে গ্রাউন্ড সেটি হলো রাষ্ট্রপতির যে আদেশের মাধ্যমে জুলাই সনদ এবং গণভোট জারি করা হলো। আইনজীবীরা বলছেন রাষ্ট্রপতির এ ধরনের আদেশ জারির কোনো ক্ষমতা ও প্রেসিডেন্স নেই। বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদে সংসদের অবর্তমানে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতা ব্যবহার করে মোহাম্মদ ইউনূসের সরকার সুপারসনিক গতিতে 133টি অধ্যাদেশ জারি করেছিল, কিন্তু জুলাই সনদ জারি করা হয়েছিল রাষ্ট্রপতির আদেশে। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়টি তুলে ধরেছিলেন, কিন্তু আলী রিয়াজের কমিশন বিষয়টি বিবেচনায় না নিয়ে নিজেদের মতো করে বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য রাষ্ট্রপতির আদেশ জারি করেন। দ্বিতীয় শক্তিশালী গ্রাউন্ডটি হলো এই সনদ দেশের জনগণের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। সংবিধানের 7-1 ধারায় বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সংবিধানই প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এছাড়া 7-2 ধারা বলছে, এই সংবিধানের পরিপন্থী কোনো আইন বাতিল এবং অকার্যকর গণ্য হবে। অর্থাৎ যদি কোনো সনদ বা ঘোষণা সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তা আইনগতভাবে বাতিলযোগ্য এবং অসাংবিধানিক। তাই জুলাই সনদ সংবিধানের বাইরে গিয়ে সংবিধান পরিবর্তনের যে বিকল্প রূপরেখা তৈরির চেষ্টা করেছে সেটিকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে ঘোষণা করতে পারে উচ্চ আদালত। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার কোনো সার্বভৌম কর্তৃপক্ষ বা কোনো সাংবিধানিক সভা বা গণপরিষদ নয়, বরং এটি একটি সাংবিধানিক ট্রাস্ট যা কঠোরভাবে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে বাধ্য। রিটের যুক্তিতে বলা হয়, সংবিধানই দেশের সর্বোচ্চ আইন যা অন্তর্বর্তী সরকার সহ রাষ্ট্রের সব অঙ্গের জন্য বাধ্যতামূলক। সাংবিধানিক অনুমোদন ছাড়া ক্ষমতার যে কোনো চর্চা নিয়ম বিরুদ্ধ ও বাতিলযোগ্য। প্রয়োজন, সুবিধা বা রাজনৈতিক উত্তরণের যুক্তিতে সংবিধান লঙ্ঘন কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। আইনজীবীরা বলছেন, বিএনপি সাংসদরা যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তারা এই যুক্তিতে সংবিধান লঙ্ঘনের দায় থেকে বেঁচে গেছেন। সেক্ষেত্রে জামাত ও এনসিপি 77 জন সাংসদ সংবিধান লঙ্ঘনের দায়ে ফেঁসে যেতে পারেন। আইনজীবীরা বলছেন, সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেহেতু সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, তাই এই শপথ কে পড়াবেন সেটিও বলা নেই। কে কাকে শপথ পড়াবেন সে বিষয়টি সংবিধানের তফসিলে পরিষ্কার উল্লেখ থাকলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন তা বলা নেই। তাছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশেও বিষয়টি পরিষ্কার নাই। সুতরাং জামাত ও এনসিপি সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোয় সিসির এখতিয়ার নিয়ে আদালতের শুনানিতে প্রশ্ন উঠতে পারে। আদালতের শুনানিতে সাংবিধানিক প্রশ্ন হিসেবে একটি বড় ইস্যু হতে পারে, এটি এমনটাই মনে করছেন আইনজীবীরা। দর্শক, আদালত পাড়ায় এখন এই দুটি রিট আর তার প্রেক্ষিতে আদালতের রুল জারি করার বিষয়টা টক অব দ্য ইস্যু হয়ে গেছে। বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো অনুযায়ী এ ধরনের রাজনৈতিক ইস্যুতে দায়ের করা রিটগুলোর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে সরকার পক্ষ কি চায় তার উপর। আইনজীবীদের একটি অংশ বলছে, এরই মধ্যে পরিষ্কার গণভোটটি হয়েছে খুবই দুর্বল ও প্রশ্নবিদ্ধ একটি প্রক্রিয়া, এবং যে জুলাই সনদের উপর জনগণের মতামত নেওয়ার জন্য এই গণভোট নেওয়া হয়েছে সেই সনদের অনেকগুলো প্রস্তাবই বিএনপির নোট অফ ডিসেন্ট বা আপত্তি ছিল। এমনকি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আলী রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলছিলেন। সেজন্যই সেই প্রশ্নবিদ্ধ গণভোট এবং নোট অফ ডিসেন্ট সম্বলিত জুলাই সনদে উল্লেখিত প্রস্তাব সমূহ বাস্তবায়নে বিএনপি যে ক্রিটিক্যাল থাকবে সেটি স্বাভাবিক। যদিও বিএনপি সংস্কার চায় না বা জুলাই সনদ বাস্তবায়ন করবে না এমন কথা বলেনি, বরং তাদের অবস্থান হলো জুলাই সনদের যেসব প্রস্তাবে তারা একমত হয়েছে এবং যেসব সংস্কার প্রস্তাব তাদের 31 দফা ও নির্বাচনী ইশতেহারে আছে সেসব সংস্কার তারা করবে। রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন। 60 সদস্যের কোরাম হলেই এই পরিষদ কাজ করতে পারে। আদেশে বলা আছে, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সংসদ নির্বাচনের ফল ঘোষণার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। তবে বিএনপি এই পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও জামাত এবং এনসিপির 77 জন নির্বাচিত সংসদ সদস্য একই সাথে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শপথের দিন দলীয় এমপিদের উদ্দেশ্যে বলেছিলেন তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ পড়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হবার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। তারেক রহমানের উপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছিলেন। বিশ্লেষকরা মনে করেন প্রথম দিনে বিএনপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয় দলটি সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করতে চায় না। এমন বার্তা দ্বারা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে একাধিকবার দিয়েছিল। আইনজীবীরা মনে করেন সংবিধান ও সংবিধানের ব্যাখ্যার প্রয়োজন আছে এমন ইস্যুতে দায়ের করা রিটগুলোর শুনানি শেষ হতে অনেক দিন লেগে যায়। প্রশ্ন হলো তাহলে কি জুলাই সনদ ও গণভোটের বিষয়টি সাবজুডিস বা বিচারাধীন বিষয় হয়ে গেল? যদিও রুল জারি করা মানে কোনো রায় নয়, তবে সরকার পক্ষ বিশেষ করে বিএনপি যেহেতু সংসদের 2/3 আসন নিয়ে শক্ত অবস্থানে আছে, তারা এখন বিষয়টাকে ঝুলিয়ে দিতে পারে। সংশ্লিষ্টরা মনে করেন হাইকোর্টের দায়ের হওয়া দুটি রিটই খুবই গুরুত্বপূর্ণ, তবে এটি নির্ভর করছে সরকার পক্ষ কোন দিকে অবস্থান নেয় তার উপর। রাষ্ট্রপতির এই আদেশ জারির কোনো এখতিয়ার ছিল না এবং সংবিধানের 142 অনুচ্ছেদের পদ্ধতি লঙ্ঘন করা হয়েছে এমন শক্তিশালী গ্রাউন্ড প্রতিষ্ঠা করা সম্ভব। আর তা করা গেলেই পুরো জুলাই সনদ হিমাগারে চলে যাওয়ার শঙ্কাই বেশি। সূত্রগুলো বলছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপির উপর চাপ দিচ্ছিল জামাত ইসলামী ও এনসিপি। এখন বিষয়টি চলে গেল আদালতের এজলাসে। সেখানে উল্টো জামাত ও এনসিপি বিপাকে পড়তে পারে, কারণ সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নেই তার জন্য শপথ নেয়া এবং দেওয়ার কোনো এখতিয়ার। কিন্তু জামাত ও এনসিপি 77 জন সংসদ সদস্য শপথ নিয়ে এরই মধ্যে নিজের পায়ে কুড়াল মারার ব্যবস্থা করে ফেলেছেন। সংবিধান লঙ্ঘনের দায় এমপি হিসেবে তাদের শপথও প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। সে কারণে জামাত ও এনসিপি এখন আদালতের বাইরে জনমত তৈরির চেষ্টা করছে। তারা এখন প্রশ্ন তুলছে গণভোট অবৈধ হলে জাতীয় নির্বাচনও অবৈধ হয়ে যাবে। শিশির মন্দিরের ভাষায় বিএনপি এর মাধ্যমে নিজের পায়ে কুড়াল মারার চেষ্টা করছে। আইনজীবীরা বলছেন সংবিধানে যেটির অস্তিত্ব নেই সেটির জন্য যেটির অস্তিত্ব আছে সেটি কখনোই প্রশ্নের মুখে পড়তে পারে না। আদালত দেখবে সংবিধানে কি বলা আছে, জাতীয় ঐক্যমত্যের নামে টি পার্টি কি বলেছে সেটি মুখ্য হওয়ার কথা নয়। এখন এ পর্যন্ত